আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে এডুভার্স বাই তুর্যতে স্বাগতম। আজকে আমরা যা করব সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ। তো আমরা শুরু করব হচ্ছে 2018-19 সালের কোশ্চেন দিয়ে। তো প্রথমেই শুরু করব আমরা পদার্থবিজ্ঞান সাবজেক্টে। তো দেখো, পদার্থবিজ্ঞানে প্রথম কোশ্চেন যেটা ছিল সেটা ছিল হচ্ছে কোন তাপমাত্রায় কোন তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন স্কেল একই পাঠ দেয়। এখন দেখো ভাইয়া, কোন তাপমাত্রায় একই পার্ট দেয়। যেহেতু আমাদের কাছে স্মার্ট বোর্ড নেই, তো আমরা অপশনগুলো তুলে তুলে করতে পারবো না। আমাদেরকে একবার হচ্ছে যে আমরা সলিউশনে চলে যাব। আমরা সূত্র জানি কি ভাইয়া, F-32/9 ইজিক্যালস টু কে মাইনাস নিম্নাঙ্ক অর্থাৎ হচ্ছে 273 বাই হচ্ছে 5। এখন যদি তুমি এই দুইটার ক্যালকুলেশন করো, আর গুণন করলে অর্থাৎ তুমি হচ্ছে যে এই জায়গাতে ধরে নিলে যে এক্স তাপমাত্রা এগুলো সব সমান, এফ ইকুয়ালস টু কে, তিনটার টেম্পারেচার সমান, তাইলে এই জায়গাতে তুমি যদি বসাও এক্স মাইনাস 32/9 ইজিক্যালস টু কে মাইনাস 203/5, আর গুণন, সরি এটাও এক্স হবে, আর গুণন করলে কি হবে 5x মাইনাস হচ্ছে যে 3 + 15 15 10 160, 5x মাইনাস 160 ইজিক্যালস টু 9 দিয়ে গুণ করলে 9x মাইনাস 273কে যদি তুমি 9 দিয়ে গুণ করো, এটা আসবে হচ্ছে 2457। এবার ভাইয়া সরল ক্যালকুলেশন তোমরা সকলেই পারবা, আমি বিশ্বাস করি। সরল ক্যালকুলেশন করে যদি এক্স এর মান বের করো, তাহলে এটা আসবে হচ্ছে তোমার 574.25। এটা হচ্ছে কি, এটার উত্তর ছিল। তো অপশনে তোমার এটার অপশনে ছিল হচ্ছে সি নাম্বার অপশনে 574, এটাই হচ্ছে অ্যান্সার হবে। এরপরে দেখো ভাইয়া, 2 নাম্বার কোশ্চেন কি ছিল। 2 নাম্বার কোশ্চেন ছিল প্রবেশ্যতা শূন্য যে সকল পদার্থের, এটা একদম ডিরেক্ট ইসের থেকে কোশ্চেন ছিল, সাধারণ জ্ঞান, মানে তোমার হচ্ছে যে বেসিক থেকে কোশ্চেন ছিল। যে সকল পদার্থের প্রবেশ্যতা শূন্য মাধ্যমের প্রবেশ্যতা অপেক্ষা কম, এখন তাদেরকে কি বলে ভাইয়া, তোমরা যদি ডায়াচম্বুক, ফেরোচম্বুক এবং প্যারাচম্বুক পদার্থগুলো এই তিনটা যদি পড়ে থাকো, তাহলে অবশ্যই জেনে থাকবে যে এগুলো হচ্ছে ডায়াচম্বুক পদার্থ। এগুলো কি, ডায়াচম্বুক পদার্থ। তাহলে যে সকল পদার্থের প্রবেশ্যতা শূন্য মাধ্যমের প্রবেশ্যতা অপেক্ষা কম, তারা কি, ডায়াচম্বুক পদার্থ। এরপরে দেখো ভাইয়া, তোমার 3 নাম্বার কোশ্চেন কি ছিল। 3 নাম্বার কোশ্চেন ছিল একটি সরল দোলক টি পর্যায়কাল নিয়ে দুলতে থাকে। তাহলে একটি সরল দোলকের দোলনকাল হচ্ছে টি, এটা তোমার কাছে দেয়া আছে। এরপরে বলছে যে হচ্ছে ববের ভর দোলকটির, বব অর্থ কি, আমরা যে ভর ঝুলাইছিলাম সেই ববের ভর, অর্থাৎ ওইটার ভর যদি দ্বিগুণ করি, দ্বিগুণ করলে নতুন পর্যায়কাল কত। এখন ভাইয়া একটা জিনিস চিন্তা করো, আমাদের কোশ্চেন করার আগে আমরা একটা জিনিস মনে করে নিই, সেটা হচ্ছে টি ইজ ইকালস টু, সূত্রটা কি, 2π√L/c, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আমাদের এই সূত্রে কোথাও এম আছে? এই জায়গাতে কি বলছে, ভর দ্বিগুণ করবে অর্থাৎ এম এর সাথে আমাদের পর্যায়কাল বা টি এর কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। এই জায়গাতে যদি তুমি বলতে যে এই জায়গা থেকে একটা বের করা যায়, সেটা হচ্ছে যে টি সমানুপাতিক এল, আর টি হচ্ছে যে মানে √L, তার মানে বর্গের, বর্গমূলের সমানুপাতিক। আর একটা হচ্ছে কি, অভিকর্ষ ত্বরণের
বর্গমূলের ব্যস্তানুপাতিক, কিন্তু এই জায়গাতে কি কোথাও এম এর সম্পর্ক নেই, তার মানে নতুন পর্যায়কাল কি অপরিবর্তিত, অর্থাৎ টি থাকবে। নতুন পর্যায়কালটাও কি হবে ভাইয়া, টি থাকবে। এরপরে চলো আমরা চতুর্থ কোশ্চেনে চলে যাব। এরপরে চতুর্থ কোশ্চেন, 4 নম্বরে কি আছে ভাইয়া, নিচের কোনটি মাত্রাহীন রাশি? নিচের কোনটি মাত্রাহীন রাশি? মাত্রাহীন রাশি, যারা পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টারটা খুব ভালো মতো পড়ছো এরা সম্ভবত আগেই বুঝে ফেলেছো মাত্রাহীন রাশি কোনটি। মাত্রাহীন রাশি হচ্ছে ভাইয়া বিকৃতি। কারণ কি, দুইটা একই ধরনের রাশির ভাগফলের মাধ্যমে আমরা বিকৃতি পাই। বিকৃতি কি, দুইটা একই ধরনের রাশির ভাগফল, অর্থাৎ তুমি যদি ভাগ করো তাহলে এটা কি হয় তোমার হচ্ছে, যেমন মনে করো সাপোজ দৈর্ঘ্য বিকৃতি যদি দাও এল বাই এল, অর্থাৎ আদি দৈর্ঘ্য নিচে আর উপরে হচ্ছে তোমার যে দৈর্ঘ্য তুমি পরে এক্সটেন্ড করছো, বেড়েছে আর কি। তো দুইটা দৈর্ঘ্য যদি করো তুমি অনুপাত বের করো দুইটার কি একক মিটার, মিটারে মিটারে কাটা গেলে এটার কি হচ্ছে যে মাত্রাবিহীন রাশি, একক নাই মাত্রাও নাই। এরপরে চলো হচ্ছে পঞ্চম ইসে, মনে রাখো মাত্রা জায়গাতে তোমাকে পরীক্ষায় বলতেও পারে যে একক নাই কোনটি। এরপরে একটা আছে হচ্ছে স্থির অবস্থায় একটি কণার মোট শক্তি তার স্থির অবস্থার শক্তির হচ্ছে দ্বিগুণ। দ্বিগুণ। কণাটির দ্রুতি বের করো। কণার দ্রুতি বের করো। এখন ভাইয়া এটা হচ্ছে আমাদের, তোমরা যদি করে থাকো তাহলে বুঝতেই পারতেছো আমাদের হচ্ছে শক্তি বাড়াইছে। এই জায়গাতে আমাদের যেতে হবে হচ্ছে সেকেন্ড পেপারে। তোমার ওই যে যে জায়গাতে পড়াইছি আপেক্ষিকতার, আইনস্টাইনের আপেক্ষিকতাতে যেগুলো পড়াইছি, ভর দীর্ঘায়ন, কাল দীর্ঘায়ন, তারপরে হচ্ছে দৈর্ঘ্য সংকোচন, ওইটার একটা কনসেপ্টের সাথে এটাই হবে তোমার হচ্ছে যে সাপোজ মনে করো যে ইজ ইকালস টু এম সি স্কোয়ার, এটাই কিন্তু সেই আইনস্টাইনের সূত্র। এরপরে হচ্ছে যদি তুমি এই এম এর এক্সচেঞ্জে বসাও তাহলে কি এম নট রুট ওভার 1 - v² বাই c²। এখন আমার কাছে দ্বিগুণ হয়েছে কি শক্তির মান। শক্তির মান দ্বিগুণ মানে এই সাইডে আমি কি আনতে পারবো, 2 দিয়ে গুণ করতে পারবো। তাহলে 2 × m0 c² = 1 - v²/√1 - v²। এখন দেখো এই সাইডে যদি তুমি কাটাকাটি করো, এটা এটা পুরোটাই কাটা চলে যায়, তাইলে থাকতেছে 2 ½ যদি এইটাকে তুমি উল্টায় উপরে নিতে চাও তাইলে কি হচ্ছে 1 - v²/c² = 1/2। এরপরে এই রুটটা যদি তোমার তুলতে হয় তাহলে এই সাইডে কি করতে হয় ভাইয়া, এই সাইডে তোমার হচ্ছে বর্গ করতে হবে। তুমি যদি এই সাইডে বর্গ করো তাহলে কি হচ্ছে 1 - v²/c² = 1/4। এরপরে যদি তুমি এই ওয়ানটাকে এই পাশে, এইটাকে এই পাশে নিয়ে আসো আর এটাকে এই পাশে নিয়ে যাও, তাহলে এটার মাইনাস থেকে যেটা আসবে সেটা হচ্ছে 3/4 = v²/c²। তাহলে v/c আসবে হচ্ছে √3/2। আশা করছি তোমরা সরল ক্যালকুলেশনটা বুঝতে পারছো। যেহেতু আমাদের স্মার্ট বোর্ড নেই সেক্ষেত্রে আমরা অপশন সহও তোমাদের দেখাতে পারি না বা অতটা করেও দেখাতে পারি না। তো তোমরা বুঝে নিও সরল ক্যালকুলেশনটা। তাইলে হচ্ছে v = √3/2c, এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। এরপরে চলো আমরা 6 নম্বর কোশ্চেন দেখি। এরপরে চলো আমরা 6 নম্বর কোশ্চেনে চলে যাই। 6 নম্বর কোশ্চেন আছে ভাইয়া, প্রিজমে কোন বর্ণের আলোর ন্যূনতম বিচ্যুতি সবচেয়ে কম?
প্রিজমে কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে কম? সবচেয়ে কম কোন বর্ণের ভাইয়া? মনে রাখবা যে তরঙ্গ দৈর্ঘ্য আর এই বিচ্যুতি দুইটা ব্যস্তানুপাতিক, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে বিচ্যুতি কি হবে? কমবে। আর যদি বিচ্যুতি হচ্ছে যে তোমার কমে তাহলে কি হবে? তরঙ্গ দৈর্ঘ্য বাড়বে। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, আমি যদি লিখি যে বিচ্যুতি ব্যস্তানুপাতিক তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে বিচ্যুতি সব থেকে কম হচ্ছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? আলোর সব থেকে বেশি। আর সব থেকে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলো কোনটা? আমরা জানি লাল আলো। তাহলে প্রিজমে কোন বর্ণের আলোর বিচ্যুতি সবচেয়ে কম হবে? তাহলে এটা কি হবে ভাইয়া? লাল আলো। এরপর আসো 7 নাম্বার। 7 নাম্বার কোশ্চেনে কি আছে? 7 নাম্বার কোশ্চেনে বলছে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের ভরবেগ। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের ভরবেগ। প্রথমত আমরা ভরবেগের কি সূত্র জানি ভাইয়া? ভরবেগের সূত্র জানি হচ্ছে L is equals to NH by 2 পাই। অনেকে এটাকে MVR, এই যে এল এর এই সাইডে লেখো, এটা হচ্ছে তোমার ম্যাক্সওয়েলেরই শেষ সূত্র, ওই সূত্রের দরকার নেই যেতে। এটা হচ্ছে NH by 2 পাই এর সূত্র। তো এই সূত্র দিয়ে তুমি যদি এই জায়গাতে n এর মান কত বলছে? দ্বিতীয় কক্ষপথ, তাহলে 2h by 2 পাই বসাও। তাহলে এই জায়গাতে কি থাকতেছে ভাইয়া? শুধুমাত্র h বাই পাই থাকতেছে, h বাই পাই। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। এটা ছিল হচ্ছে তোমার বি নাম্বার অপশনে। বি নাম্বার অপশনে ছিল এটা। দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের ভরবেগ কত? NH বাই 2 পাই। n এর মান 2 বসাইছি, 2 উপর নিচে কাটা গেছে, তাইলে আছে কত? h বাই পাই। এটাই হচ্ছে উত্তর। এরপরে 8 নাম্বার প্রশ্নে চলে যাব। 8 নাম্বার প্রশ্নে বলছে যে হচ্ছে দুটি ভেক্টর এ সমান সমান হচ্ছে আই হেড, বি সমান সমান প্লাস কে হেড, তবে এ ও বি এর মধ্যবর্তী কোণ। এখন একটা জিনিস চিন্তা করো, যারা আমার ভেক্টর ক্লাসটা করছো তারা সম্ভবত পারার কথা আগেই যে 90 ডিগ্রি। কেন ভাইয়া? এখানে আই আছে, এখানে আই নেই, আবার জে কে এইদিকে নেই, অর্থাৎ এই দুটোকে গুণ করলে পারে ডট গুণফল কি আসবে? শূন্য। তো ডট গুণফল যদি শূন্য আসে তাহলে এটার মাঝখানের কোণ কি হবে? 90 ডিগ্রি। এটা স্বাভাবিকভাবেই তোমাদের বোঝার কথা। এরপরেও যদি বলো যে হচ্ছে ই দিয়ে বুঝিয়ে দিতে, তোমাদেরকে এটা আমি করাইছি হচ্ছে মধ্যবর্তী কোণ বের করার নিয়ম। বি বাই হচ্ছে তোমার মডিউলাস এ বি ডট মডিউলাস বি। তোমরা এই পদ্ধতিতে করে নিতে পারো। আমি যদি আমার সলভ শিট থেকে দেখাই তাহলে এটা আসে হচ্ছে তোমার cos ইনভার্স 1। আগেই তো বলছি যে হচ্ছে ক্রস গুণফল করলে উপরে 0 আসবে, তো নিচে আসবে হচ্ছে 1 ইন্টু √2। এটা যদি তুমি করো তাহলে এটা আসবে হচ্ছে 0। কোনো কিছু দিয়ে 0-কে ভাগ করলে কত হয়? 0। আবার কিন্তু ওই যে 0 নিচে দিয়ে 0 লিখো না, ওটা আবার অসীম। cos 0 ডিগ্রির মান কত? 90 ডিগ্রি। এরপরে 9 নাম্বার। 9 নাম্বারে বলছে হচ্ছে যে হাইড্রোজেনের সর্বনিম্ন কক্ষপথে ইলেকট্রনের শক্তি। সর্বনিম্ন কক্ষপথ কোনটা ভাইয়া? সর্বনিম্ন কক্ষপথে ইলেকট্রনের কত? এটা তোমাদের হয়তো বা অনেকেরই মুখস্থ আছে। সর্বনিম্ন অর্থাৎ প্রথম ইসে, সরি, হাইড্রোজেনের হাইড্রোজেনের সর্বনিম্ন কক্ষপথে ইলেকট্রনের শক্তি। এখন ইলেকট্রনের শক্তির সূত্রটা বলো তো ভাইয়া। শক্তির সূত্র কি? ইজ ইকালস টু মাইনাস m(e⁴ বাই 8 ইপসিলন নট n² h²।
এখন দেখো, তোমরা হয়তো বা বলবো যে ভাইয়া শুধু বোর্ডের দিকে ঘুরে ক্যালকুলেশনই করে যাচ্ছে, একবারের দিকে ঘুরে না। মূলত ক্লাসের বাহিরে বা বাহিরের কোনো কিছু নিয়ে আলোচনা করার মতো কোনো ইন্টারেস্ট নেই আমার কাছে। আর হচ্ছে আমি ট্রাই করি যত তাড়াতাড়ি সম্ভব, তোমাদের এখন সময় নষ্ট করার মতো আসলে সময় নেই। হয়তো বা এই সপ্তাহের ভিতরেই তোমাদের সার্কুলার দিয়ে দিবে। আশা করবো তোমরা খুব ভালো মতো প্রিপারেশন নিবে এবং ইনশাল্লাহ দেখা হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোনো ক্যাম্পাসে। তো চলো আমরা অঙ্কে ফিরে যাই। তো ই সমান সমান যেটা লিখেছি, তাহলে এটা কি ভাইয়া? মাইনাস ছিল ইলেকট্রনের ভর কত? ইলেকট্রনের ভর 9.1 ইন্টু 10⁻−13। এটা কিন্তু কেজিতে বসাচ্ছি, হ্যাঁ। এরপরে হচ্ছে ই ই কি? ইলেকট্রনের চার্জ 1.6 ইন্টু 10⁻−19⁴। এরপরে 8। ইপসিলন নট কি ভাইয়া? ইপসিলন নটটা হচ্ছে শূন্য মাধ্যমে তোমার হচ্ছে তড়িৎ ক্ষেত্রের প্রবেশ্যতা। এরপরে চলো এটা তাইলে কি হবে? 8.85 ইন্টু 10⁻−12 স্কোয়ার ইন্টু, এরপরে হচ্ছে তোমার এন এর মান তো ওয়ান, ওয়ানকে স্কোয়ার করলে ওয়ানই থাকবে। এরপরে হচ্ছে কি এইচ, প্লাঙ্কের ধ্রুবক। প্লাঙ্কের ধ্রুবক কত? 6.634 ইন্টু 10⁻−34। এটার উপরেও স্কোয়ার আছে। তো এটার যদি তুমি ক্যালকুলেশন করো, এটার অ্যান্সার আসবে হচ্ছে তোমার এমন কিছু -2.717 ইন্টু 10⁻−18 জুল। তো এটাকে যদি তুমি হচ্ছে যে ইলেকট্রোভোল্টে কনভার্ট করতে চাও, কারণ অপশনটা ইলেকট্রোভোল্টে, মনে রাখবা যে জুল থেকে ইলেকট্রোভোল্টে যেতে আমাদের হচ্ছে ইলেকট্রনের যে চার্জ 1.6, মানে এটা থেকে ভাগ দিবা হচ্ছে 1.6 ইন্টু 10⁻−19। আর যদি কোনো সময় তুমি হচ্ছে ইলেকট্রোভোল্ট থেকে জুলে যাও, তাহলে জাস্ট এই ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করে দিবা। 1.6 ইন্টু 10⁻19 দিয়ে ইলেকট্রোভোল্টের যে মানটা আছে এটাকে গুণ করে দিলে জুলে মান পাবো। আর জুল থেকে যখন ইলেকট্রোভোল্টে যাব কি করব? এই মানটা দিয়েই ভাগ করে দিব। তো এইটা যদি ভাগ করো, মান আসবে হচ্ছে 13.6 ইলেকট্রোভোল্ট। এটাই হচ্ছে অ্যান্সার, 13.6 ইলেকট্রোভোল্ট। আশা করি বুঝতে পারছো। এরপরে চলো ভাইয়া আমরা 10 নম্বরে চলে যাই। আর তোমরা একটা জিনিস করবা, সেটা হচ্ছে এগুলো করার পাশাপাশি এই টপিকসগুলোর আশপাশ দিয়ে যে সকল ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে পড়ে ফেলবা। কারণ ভর্তি পরীক্ষায় এমনই হয়, এই লাইন থেকে এবার কোশ্চেন আসছে, তার আশেপাশের এই প্যারাটার মধ্যে থেকেই দেখা যাবে পরের বছর কোশ্চেন আসবে। তো এর জন্য যেই বিগত সালের কোশ্চেন ব্যাংক থেকে যেগুলো পড়াচ্ছি, এগুলো বইতে খুঁজে বের করে ওই প্যারাগুলোকে আরেকটু ভালো করে দেখে নিবে। এরপরে চলো 10 নাম্বার। 10 নাম্বারে কি আছে? ইন্টু জে ইন্টু কে। এইটা যদি তোমাদের মনে থাকে, মানে মনে আছে কিনা জানি না, এটা শাহজাহান তপন স্যারের অনুশীলনীর থেকে হুবহু আসছে। এবার মনে করে দেখো, শাহজাহান তপন স্যারের অনুশীলনী থেকে হুবহু আসছে। এইটা কি? তুমি যদি আয়ত ভেক্টরের ডানহাতি স্ক্রুর নিয়ম ফেলাও, তাইলে হচ্ছে যে কে, এই রুলস অনুযায়ী, সরি যে কে, তাইলে হচ্ছে এই দুইটা গুণ করলে উত্তর আসতেছে কি? আই হেড। তাহলে এই জায়গাতে কি হচ্ছে? আই ডট আই। আই ডট আই এবার কি একই জিনিস? ডট করলে কি হয় ভাইয়া? মধ্যবর্তী কোণ তোমার হচ্ছে যে তখন ইসে চলে যায়, 0 ডিগ্রি হয়, আর সাইনে তখন চলে যায়, সাইন 0 ডিগ্রিতে তখন কি আসে? তখন হচ্ছে ওয়ান, সরি, হ্যাঁ মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি আসে। ডট গুণ ফলে হচ্ছে কজ আসে, তাইলে হচ্ছে কজ ডিগ্রি ওয়ান। কজ 0 ডিগ্রি হয়, তখন হচ্ছে যে এটার মান কত হবে? ওয়ান। তাহলে এটার অ্যান্সার কত ভাইয়া? 10 নাম্বারের ওয়ান। এরপরে চলো 11 নাম্বার। 11 নম্বর হচ্ছে জেড ইঞ্জিনের পিছন থেকে গ্যাস বের করা। তার মানে হচ্ছে একটি জেড ইঞ্জিনের পেছন থেকে গ্যাস বের হওয়া ও জেড বিমানকে ধাক্কা দেওয়া, অর্থাৎ সামনের দিকে ধাক্কা দেওয়া, একটু মিস্টেক হয়েছে,
সামনে ধাক্কা দেওয়া কিসের উদাহরণ? তো এই যে একটা অপশন ছিল, নিউটনের প্রথম গতিসূত্র, ভরের সংরক্ষণ সূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, নিউটনের তৃতীয় গতিসূত্র। তোমরা জানো নিউটনের তৃতীয় গতিসূত্র কি? প্রত্যেক বস্তুরই সমান এবং বিপরীত, মানে প্রত্যেক ক্রিয়ারই সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তো জেট বিমানের পিছন থেকে যখন গ্যাস বের হচ্ছে, তখন ঠিক সেম রিয়াকশনে অপোজিট দিকে অর্থাৎ সামনের দিকে জেট বিমান কি হচ্ছে? গতিপ্রাপ্ত হচ্ছে বা ধাক্কা প্রাপ্ত হচ্ছে। তাহলে এটা কি হবে? নিউটনের তৃতীয় সূত্র। তাহলে এটার উত্তর কি হবে ভাইয়া? উত্তর হবে হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র। এরপরে আসো 12 নম্বর। 12 নম্বর প্রশ্নটা আছে ভাইয়া, সেটা হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। দুইটি প্রত্যাবর্তী তড়িৎ প্রবাহ, দুইটি প্রত্যাবর্তী তড়িৎ প্রবাহ। প্রত্যাবর্তী কি? যা প্রতি সেকেন্ডে হচ্ছে দিক পরিবর্তন করে, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের এসি কারেন্ট আর কি, ডিসি কারেন্ট না কিন্তু। এরপরে হচ্ছে আই সমান সমান আই নট সাইন ওমেগা টি, এবং আই সমান সমান আই নট সাইন ওমেগা টি প্লাস টি/3। এদের মধ্যে দশা পার্থক্য, এখন দুইটা দেয়া আছে, দশা পার্থক্য বের করতে বলছে। এখন প্রথমত দশা পার্থক্যের সূত্র আমাদেরকে জানতে হবে। দশা পার্থক্যের সূত্র কি ভাইয়া? এটা হচ্ছে প্রথমে পথ পার্থক্য বের করতে হবে। আমরা কি জানি? দশা পার্থক্য সমান সমান হচ্ছে তোমার 2π/t ইন্টু পথ পার্থক্য। আর এই 2π/tটাই হচ্ছে কি তোমার ওমেগা। তো এখন যদি তুমি হচ্ছে যে করো, ও সরি, ক্লাসের ভিতরে আমি, পথ পার্থক্য এই জায়গাতে হচ্ছে শুধুমাত্র এইটুকু, শুধুমাত্র কোনটুকু? এই যে t/3 প্লাস t/3। তাইলে এটাকে যদি করো তুমি 2π/t ইন্টু হচ্ছে t/3, তাহলে এটা কাটাকাটি করলে কি আসতেছে ভাইয়া? 2π/3। আশা করি বুঝতে পারছো। এরপরে হচ্ছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। হুম, তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোন রাশিকে সংজ্ঞায়িত করে? তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোন রাশিকে সংজ্ঞায়িত করে, এটা মনে রাখবা। এই জায়গাতে তোমাদের পরীক্ষায় একটা উল্টাপাল্টা কাজ করা ছিল, সেটা হচ্ছে অপশন যেগুলো ছিল এর মধ্যে তিনটাই রাইট ছিল। সংজ্ঞায়িত করে কাকে কাকে? মনে রাখবা, সংজ্ঞায়িত করে অভ্যন্তরীণ শক্তিকে, অভ্যন্তরীণ শক্তি। এরপরে হচ্ছে তোমার তাপ, কাজ। এখন এই জায়গা থেকে দুইটা জিনিস মেইনলি এই সূত্রে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোন দুইটা রাশির মধ্যে সম্পর্ক স্থাপন করে। মনে রাখবা যে শক্তি আর কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে, শক্তি ও কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে। কিসের কিসের মধ্যে সম্পর্ক স্থাপন করে? শক্তি ও কাজের মধ্যে। আর এইটা তোমার হচ্ছে এই প্রথম সূত্রটা তাপগতিবিদ্যার, সেটা হচ্ছে শক্তির নিত্যতার সূত্রের একটা বিশেষ রূপ। শক্তির নিত্যতার সূত্রের বিশেষ একটা রূপ। তো আশা করি বুঝতে পারছো তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোন রাশিগুলোকে সংজ্ঞায়িত করে? অভ্যন্তরীণ শক্তি, তাপ, কাজ। আর শক্তি আর কাজের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। আর এই সূত্রটা কি? শক্তির নিত্যতার সূত্রের একটা বিশেষ রূপ। এরপরে হচ্ছে আমরা 14 নম্বরে চলে যাব। 14 নম্বর,
এখানে দুইটা পরম তাপমাত্রা দেয়া আছে, বুঝতে পারছো? এই দুইটা পরম তাপমাত্রায় তাপ ধারকের মধ্যে কার্যশীল কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা কত? এখন একটা জিনিস দেখো, এই জায়গাতে আরেকটা শর্ত দেয়া আছে, সেটা হচ্ছে টি ইউ গ্রেটার দেন টিসি। সরি, এটা টি ইউ না, টি এইচ দেয়া আমার জায়গাতে, এটা একটু এলোমেলো করে তোলা হয়েছে সম্ভবত। টি এইচ গ্রেটার দেন টিসি। এখন যদি তুমি আমাদের জানা যে সূত্রটা আছে এই সূত্রে যাও, কর্মদক্ষতার সূত্র 1 - T2/T1। এখন হচ্ছে এই জায়গাতে T1 আর T2 কোনটা ধরবো? একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে যে আমরা সব সময় আমাদের যেই ছোট ইটা আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কর্মদক্ষতায় দেখবে ছোটটাই উপরের দিকে আসে, যাতে হচ্ছে যে আমাদের ভগ্নাংশ না আসে, সরি, এই যাতে TC/TH, অর্থাৎ এখানে তুমি হচ্ছে T1 সমান সমান ধরবা TH, T2 সমান সমান ধরবা TC। আশা করি ক্লিয়ার। তো এটাই হবে কি উত্তর, এই যে এটা 1 - TC/TH। এরপরে 15 নাম্বার। 15 নাম্বারে কি আছে ভাইয়া? 15 নাম্বারে আছে মুক্তিবেগের রাশিমালা। মুক্তিবেগের রাশিমালা কি? ষষ্ঠ অধ্যায় থেকে যারা পড়ছো, বারবার বলছিলাম, যারা ক্লাসটা করেছো আমার, যে সরাসরি কোশ্চেন আসে এই চ্যাপ্টারগুলো থেকে, সরাসরি যায়। যেহেতু ক্যালকুলেটর ইউজ করা যায় না, তাই ট্রিকি কোশ্চেন বা সূত্র থেকেও অনেক সময় কোশ্চেন আসে। মুক্তিবেগের রাশিমালা কি ভাইয়া? মুক্তিবেগের রাশিমালা হচ্ছে ভিই সমান সমান √2gm/r। আর আরেকটা ছিল, ওটাও সেফ কিসের জন্য মনে রাখতে পারো, সেটা হচ্ছে √2gr। এর 16 নম্বর কোশ্চেন ছিল হচ্ছে তেজস্ক্রিয় মৌলের অর্ধজীবন ও ক্ষয় ধ্রুবকের সম্পর্ক। টি হাফ সমান সমান লন 2/ল্যামডা। লন 2 এর মান হচ্ছে 0.693/0.693, আর এর নিচে কি ছিল? ল্যামডা। এটাই হচ্ছে তোমাদের উত্তর। এরপরে হচ্ছে গড় আয়ু টাউ সমান সমান 1/ল্যামডা। এটা এক্সট্রা দেখানো হয়েছে, পরীক্ষায় আসতে পারে যে গড় আয়ুর সাথে ক্ষয় ধ্রুবকের সম্পর্ক কি। টাউ সমান সমান 1/ল্যামডা। এরপরে হচ্ছে আলফা কণা। আলফা কণা কি? তোমরা যারা আমরা রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা বা নিউক্লিয়াস নির্ণয়ের যে পরীক্ষাটা ক্লাসে করেছো, কেমিস্ট্রি ক্লাসে, তারা জানো আমি বারবার বলেছি দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে কি বলে? আলফা কণা বলে। কিন্তু এই 18-19-এর অপশনে কিছু ভুল ছিল। ভুলের কারণ এটা হচ্ছে যে তোমার ওই স্বাভাবিক হিলিয়াম পরমাণুটাকে আমরা যেভাবে লিখি অপশনে, সেইভাবে ছিল। সেটাই কি উত্তর। এরপরে হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি। হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি কি? ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দেন অর ইকুয়াল h/2। কিন্তু এই h ইজিক্যালস টু লেখা যায় কি h/2 পাই, যেটা প্লাঙ্কের ধ্রুবক বাই 2 পাই। এরপরে হচ্ছে পাওলির বর্জন নীতি মেনে চলে। পাওলির বর্জন নীতি কারা মেনে চলে? আমি তোমাদের ক্লাসে কোয়ান্টাম সংখ্যা যে করাইছি কেমিস্ট্রিতে, পাওলির বর্জন নীতি, আউব্বাও নীতি বা হুন্ডের নীতি, প্রত্যেকটাই কি মেনে চলে? সেটা হচ্ছে ইলেকট্রন প্রত্যেকটা নীতি মেনে চলে, অর্থাৎ উত্তর হবে কি ইলেকট্রন। এরপরে আসো 20 নাম্বার প্রশ্ন। 20 নাম্বার প্রশ্ন হচ্ছে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য। ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে কি মনে রাখবা, ল্যামডা সমান সমান h/mv ইজিক্যালস টু, অনেক সময় লেখা হয় c/ ছোট হাতের f। এই উত্তরটা হবে h/mv, সেটা অপশনে ছিল। এরপরে হচ্ছে 21 নাম্বার। 21 নাম্বার লেখা আছে 60 ওয়াট 120 ভোল্টের তারের রোধ। এখন তোমরা সকলেই সূত্র জানো যে পি সমান সমান v²/r। এখন যদি এক্সচেঞ্জ করো তাহলে কি হবে? আর সমান সমান v²/p। ভি দেয়া আছে কত? 120, এটার স্কোয়ার, বাই পি দেয়া আছে কত? 60। যদি ক্যালকুলেশন করো 240 ওহম আসবে। তাহলে এটার উত্তর কত হবে ভাইয়া? তারের রোধ হবে হচ্ছে 240 ওহম। এরপরে হচ্ছে আমরা 22 নাম্বারে চলে যাব।
চালু আছে? এই জায়গাতে বলা আছে যে একটি বলকে উলম্বভাবে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় ত্বরণ কত? এখন একটা জিনিস চিন্তা করো, তুমি সাপোজ এই জায়গা থেকে একটা বল নিক্ষেপ করছো, এটা হচ্ছে ওর সর্বোচ্চ উচ্চতা। তো সর্বোচ্চ উচ্চতায় যখন মাত্রই পৌঁছেছে তখন ওর বেগ শূন্য, ত্বরণ শূন্য। এখন আমরা হচ্ছে কি এই জায়গা থেকে তাহলে আবার এই উচ্চতা থেকেও মুক্তভাবে নিচের দিকে পড়বে। আমরা মুক্তভাবে পড়ন্ত বস্তুতে কি পড়ছি, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের সংজ্ঞাটা কি পড়ছি? মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলে। অর্থাৎ নিচের দিকে তখনও জি ত্বরণে পড়বে। তাইলে ওর ত্বরণ কত হবে? জি। আর দিক আছে তোমাদের অপশনে, অপশনের জি এর সাথে লাগাবো হচ্ছে জি নিচের দিকে। এরপর আসো 23 নাম্বার, পৃষ্ঠটানের মাত্রা। পৃষ্ঠটানের মাত্রা, এখন আমরা জানি কি টি সমান সমান এফ বাই এল। এখন এফ সমান সমান কি এম এ বাই এল, এম এর একক কি কেজি। এরপরে হচ্ছে তোমার এ বা ত্বরণের একক কি এম এস ইনভার্স টু, আর এল কি এল হচ্ছে তোমার মিটার অর্থাৎ দৈর্ঘ্যের। এইবার যদি এটাকে মাত্রায় কনভার্ট করো, কেজির জন্য কি ম্যাস এম, এম এর জন্য কি লেন্থ এল, এস এর জন্য সময় টি ইনভার্স টু, এই এম এর জন্য কি লেন্থ এল, কাটাকাটি গেলে এই জায়গাতে পৃষ্ঠটানের মাত্রা থাকবে কি শুধু এম টি ইনভার্স টু। এরপর আসো 24 নাম্বার। 24 নাম্বারে কি বলছে? নাইট্রোজেনের তোমরা জানো দ্বি পারমাণবিক গ্যাস যেগুলো আছে এদের গামার মান হচ্ছে 1.4। তাহলে দ্বি পারমাণবিক যারা আছে গামার মান 1.4, অর্থাৎ নাইট্রোজেনের গামার মান কত? 1.4। এবার আসো 25 নাম্বার কোশ্চেন, অর্থাৎ আমাদের লাস্ট কোশ্চেন। 25-এ আসা হচ্ছে তোমার সংরক্ষণশীল বল। এই জায়গাতে শর্ত দেয়া আছে চারটা, সেটা হচ্ছে তোমার আচ্ছা বাকি যে দুটো দেয়া আছে ক্রস দিয়ে, দুটো দরকারই নেই, এ দুটোর মাঝখান থেকে উত্তর হবে। তো চলো, আমরা ভেক্টর যারা পড়েছি, ভেক্টরে তোমরা জানো সংরক্ষণশীল বল কার জন্য হয়? কার্লের জন্য। আর কার্ল কি? অপারেটরের সাথে যে কোনো একটা ভেক্টরের ক্রস গুণফল। ক্রস গুণফল যখন একটা ভেক্টরের অপারেটরের সাথে শূন্য হয় তখন ওইটা তোমার সংরক্ষণশীল বল হয়। অর্থাৎ 2 নাম্বারটা কি উত্তর, অর্থাৎ কার্ল শূন্য, এই জন্য এটা কি সংরক্ষণশীল বল। আশা করি তোমরা সকলেই পদার্থবিজ্ঞানের 25টা প্রশ্নই বুঝতে পেরেছো খুব ভালো মতো। এবং দেখা হবে তোমাদের সাথে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কোনো এক ক্যাম্পাসে। সে পর্যন্ত দোয়া রইল। আসসালামু আলাইকুম।